এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। মেয়েটাকে নষ্ট করে দিল। ও খোদা, এটা কি করলে তুমি? বিয়ের পর স্বামীর ঘর করতে পারলো না মেয়েটা। শেহজাদ মায়েরা হাজারি থামিয়ে দিয়ে বলে, আম্মা থামুন, আমার মনে হয় এমন কিছু হয়নি। ওকে আক্রমণ করতে চেয়েছিল, ও পালিয়ে এসেছে। ভুল করে আমি ওকে আঘাত করেছি। শাহজাহান সাহেব গলা ছুড়িয়ে বলেন, এটা কি ঠিক করেছো? মেহমানকে এভাবে আঘাত করেছো? উপরালা কষ্ট হবেন পুত্র। আমরা কি করে নিশ্চিত হলাম যে সে ডাকাত? খুদেজা কড়া গলায় বলে, ও তো বলেছে ভুলে মেরেছে। এভাবে চড়াও হচ্ছেন কেন? ফুলবানুকে পাওয়া যাচ্ছে না ভাবিজান। সবার বুক ধক করে ওঠে। তোর মধ্যেও সাফায়তও উপস্থিত হয়। শেহজাদ ভাই, কালো মিয়ার মফিজের গায়ে গুলি লেগেছে, অবস্থা গুরুতর। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। শেহজাদ অপরূপার দিকে তাকায়, বলে, এদিকে এই মেয়েটা এই অবস্থায় পড়ে রয়েছে। আমার হাতে একটা নিষ্পাপ প্রাণ আঘাত পেয়েছে, এটা আমি মানতে পারছি না। সাফায়াত নিথর হয়ে পড়ে থাকা অপরূপার দিকে তাকায়। সায়রা আর সোহিনী ততক্ষণে অপরূপার কাজ ঘেঁষে বসে। রক্ত দেখায় তারা অপরূপাকে ধরতে ভয় পাচ্ছে। শেহজাদ সাফায়াতকে বলে, দ্রুত ডাক্তার বাবুকে আসতে বলো সাফায়াত। আমি এই মেয়েকে চত্বরে নিয়ে যাচ্ছি। তারপর ফুলবানুকে খুঁজবো। কালো মিয়া আর মফিজের চিকিৎসা হবে। আম্মা আর কয়েকটা হারিকেন জ্বালিয়ে দিন। বিদ্যুৎ তার কেটে দেয়া হয়েছে, বাতি জ্বলবে না। দ্রুত যান, ভীত হবেন না। খুদেজা আর হামিদা চলে যায়। শেহজাদ এগোয় অপরূপার দিকে। সায়রা আর সোহিনীর চোখ ভিজে উঠে অপরূপাকে এই অবস্থায় দেখে। মেয়েটার উপর অনেক ঝড় যাচ্ছে, তারা বুঝতে পারে তা। শেহজাদ এসে পাজা কোলা করে তুলে নিতে নিতে বলে, পরে তোমরা তাকে বলো না যেন যে আমি তাকে কোলে নিয়েছি। সে আমায় ঘৃণার চোখে দেখে। ভাইয়ের দিকে বিস্ময় বিহ্বলিত চোখে তাকায় দু বোন। তাদের ভাইজানকে অপরূপা ঘৃণার চোখে দেখে, অথচ সে রূপনগরের সম্রাট, রূপনগরের রূপের ধারক বাহক। রূপনগরের কত চোখ ঝলসানো রূপসী তাদের প্রাণ পুরুষ হিসেবে শেহজাদকে চাই। দিবা স্বপ্নে বিভোর হয়ে থাকে। তার দরাজ গলার স্বর শুনে নারী মাতোয়ারা হতে বাধ্য হয়। গভীর চাউনির দিকে তাকালে হৃৎপিণ্ডের কাঁপুনি ধরে। সুলতান মহলের উত্তরাধিকার সত্ত্বে নয়, যে নিজ গুণের সকলের কাছে পরিচিত, যার সাহসিকতা, বুদ্ধিমত্তা, পরোপকারিতা, ন্যায়পরায়ণতা আর উদারতায় মানুষ মুগ্ধ, যে পুরো রূপনগরের ন্যায় বিচারের মজলিসে উত্তম ফয়সালা দানকারী, তাকে একটি ক্ষুদ্র মানবে ঘৃণার চোখে দেখে। কি কারণ? যদি দেখে তাতে কি যায় আসে? একজন অতিশয় নগণ্য কন্যার ঘৃণাকে কেন তিনি এত প্রাধান্য দিলেন তা বেশ ভাবে তুলল দুই বোনকে। পরক্ষণে মনে হলো অপরূপার ভাবনাই সঠিক, কারণ সে তো সম্রাট শেহজাদকে চেনে না। যদি চিনত তাহলে যে দু চোখ দিয়ে ঘৃণা ছুঁড়েছে সে দু চোখকেই ঘৃণা করত সে। অপরূপাকে চৌকির উপর শুয়ে দিয়ে বোনদের কৌতূহলী চোখ দুটো এড়িয়ে ফুলবানুর খুঁজে বেরিয়ে পড়ল শেহজাদ। ডাক্তার চলে এসেছে, অপরূপার চিকিৎসা চলছে। ডাক্তারের কথায় কালো মিয়া আর মফিজকে রূপনগরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মতিবানুর রাহাজারি শোনা যাচ্ছে। ফুলবানু তার আপন চাচাতো বোন। স্বামী তালাক দেওয়ার পর মতিবানুর সাথে সুলতান মহলে কাজের খুঁজে আসে সে। শেহজাদের শরণাপন্ন হয়ে কাজ নেয়। তার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে খুদেজা তাকে রেখে দেয়। মফিজের সাথে তার নিকাহ আর কথাবার্তা চলছিল মহলের ভেতর। খুদেজা ঘটক ছিল। সপ্তাহ খানেক পর তাদের নিকাহ হতো শেহজাদকে জানানোর পর। শেহজাদ ফুলবানুকে স্নেহ করে ফুলকলি ডাকে। ফুলকলিও সাহেব ভাইজানকে নিজের পর সবচাইতে বেশি ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। জায়নামাজে বসে সবার আগে সে সাহেব ভাইজানের জন্য দোয়া করে, হায়াত খুঁজে। সাহেব ভাইজান রূপনগরের প্রাণ। সে ফুলকলির অনুপস্থিতি শেহজাদকে বড় চিন্তা আর ভয়ে ফেলে দিয়েছে। সায়রা আর সোহিনী হারিয়ে গেলে যেমনটা লাগতো ঠিক তেমনটাই লাগছে, অস্থির লাগছে। খুদেজা বিলাপ করা শুরু করেছে ওদিকে।
ডাকাত দল সোনা দানা, নগদ টাকা পয়সা আর জমি জমার কাগজপত্র নিয়ে গিয়েছে। শাহজাহান সাহেব কেদারায় বসে রইলেন চুপচাপ। জমি জমার কাগজপত্র দিয়ে কি করবে তারা? অপরূপার রক্তক্ষরণ বন্ধ হয়েছে, তবে চেতনা ফিরেনি। সায়রা আর সোহিনী তার গলার পাশে নখের আঁচড় দেখে আটকে উঠল। ডাক্তারের দেওয়া ওষুধ লাগিয়ে দিয়ে হাত পাখায় বাতাস করতে করতে ডাকলো, আপা ওঠো, আপা কিছু হয়নি তোমার। কয়েক লগ্ন পর ফুলকলিকে না পেয়ে শাহজাদ ফিরে এলো হতাশাগ্রস্ত হয়ে। এসে কাষ্ঠাসনে বসে পড়ল পরাজিত ভঙ্গিতে। বসে চোখের আঁখি পতিত করলো সায়রা আর সোহিনী দ্বারা ঘিরে থাকা কন্যাটির দিকে। অনুতাপ নিয়ে ভাবে এর আগে এমন ভুল সে কখনো করেনি। তন্মধ্যে চত্বরে সৈন্যরা দলবল সহ প্রবেশ করলো। সম্রাট শাহজাহান সাহেব, শেরতাজ সাহেব দাঁড়িয়ে পড়লেন। সৈন্য প্রধান কামিল বললেন, হুজুর, ফুলকলির খোঁজে সবাই কাজ করছে, আমরা তাকে খুঁজে পাবো শীঘ্রই। আরও একটা খবর আমরা নিয়ে এসেছি, সেটা হলো আশপাশের 4-5টা গ্রামে খোঁজ নিয়ে আমরা জানতে পেরেছি কোনো কাজী বাড়িতেই অপরূপা আর রহমানের নিকাহ পড়ানো হয়নি। সুতরাং রহমান নামের কেউ অপরূপার স্বামী নয়। শাহজাদ আশ্চর্যান্বিত গলায় প্রশ্ন করে, তার মানে অপরূপা মিথ্যা বলছে? হ্যাঁ, মিথ্যা বলেছে, তাদের বিয়ে হয়নি। তবে অপরূপার গ্রামে গিয়ে জানতে পেরেছি একজনের সাথে অপরূপা অল্প দিনের পরিচিত ছিল এবং তার সাথেই অপরূপা ঘর ছেড়েছে। তারা দুজনকে ভালোবাসতো। ওই লোকটার খোঁজ করা হচ্ছে, তাকে পেয়ে গেলেই সব সমস্যার সমাধান পাওয়া যাবে। শাহজাদ জানতে চায়, কামিল, আজকের ঘটনার সাথে অপরূপা কোনোভাবেই কি সংযুক্ত? আমরা সন্দেহ করছি, কিন্তু অপরূপার প্রেমিককে না পাওয়া পর্যন্ত তা নিশ্চিত করে বলতে পারছি না। আপনারা তাকে চোখে চোখে রাখবেন। শাহজাদ পণ করলো অপরূপাকে সে চোখে চোখেই রাখবে। বন্দি কোঠরিতে থাকা সেই সন্ত্রাসটাকে মুক্তি দিয়েছে ডাকাত দল। তাদের সাথে লোকটা পালিয়েছে। খবরটা শোনার পর মেজাজ আরও বিগড়ে গেল শাহজাদের। তিরিক্ষি মেজাজে বলল, তার মানে এই জানোয়ারের সাথে ডাকাতেরও হাত ছিল? এমন জানলে তো আগেই তার গর্দান নিতাম। জানোয়ারদের আওলাদ। খুদে যায় সে শান্ত গলায় বলে, শেহজাদ, মাথা ঠান্ডা রাখো পুত্র, এখন মাথা গরম করলে চলবে না। শাহজাদ মাকে আশ্বস্ত করলো। ওদিকে মতিবানও বিলাপ করেই যাচ্ছে। সে বিলাপ শুনে শাহজাদের রাগ জ্যামিতিক হারে বর্ধিত হচ্ছে। তুমি থামবে? এক ধমকে মতিবানু থেমে গেল। মুখের উপর শাড়ির আঁচল টেনে নিয়ে এক দৌড়ে সায়রা আর সোহিনীর কাছে গিয়ে বসে। সায়রা বলে উঠে, মতি আপা, তোমার সাথেই তো ফুলি আপা ঘুমাই, ও উঠে গেল, তুমি তা টের পাওনি? মতিবানু আবারও বিলাপ শুরু করে। গলা টেনে টেনে বলে, মোরে মরার ঘুমে ধরছে গো বুবু, মই টেরও পাইলাম না। ওরে ফুলি, তুই কোথায় গেলি রে? বাপের বংশে তুই একমাত্র আসিলি, তুইও কি মোরে একলা রাইখা চইলা গেলি রে ফুলি? শাহজাদ তার বিলাপ শুনে কটমট চোখে তাকে হনহনিয়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। ঠিক তারপর নিস্তেজ নিষ্প্রাণ অপরূপা নির্জীবতা কাটিয়ে চোখ মেলে চারপাশে তাকে ফুঁপে উঠল। সায়রা বলল, আপা আমরা আছি, তুমি ভয় পেও না। অপরূপা উঠে বসার চেষ্টা করলো। সোহিনী তাকে বসতে সাহায্য করলো। সায়রা তার চুলগুলো নিয়ে কোনো মতে এলোমেলো হাতে বেনুনি পাকিয়ে দিতে লাগলো। খুঁজে যায় সে তার সামনে বসে বলল, এই মেয়ে, তোমাকে ওরা কি করেছে? সায়রা ডাক দেয়, আম্মা এসব কেমন প্রশ্ন? অপরূপা ডুকরে কেঁদে ওঠে। তার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। সায়রা পানি আনে। অপরূপা তার হাতে ঢকঢক করে পানি খায়। সোহিনী তাকে হাত নাড়াতে বারণ করে। বাহুতে ছেঁড়া ব্লাউজ ঢেকে দেয় শাড়ির আঁচলে। অপরূপা হাত পা গুটিয়ে জড়সড় হয়ে বসে। সায়রা বলল, আপা মহলে টাকা ঢুকেছিল। অপরূপা অত্যাধিক বিস্ময়ে হাঁ হয়ে তাকায়। সায়রা তাকে সবটা খুলে বলে। অপরূপা তার সাথে যা যা ঘটেছে সবটা বলে। গলার পাশে হাত চেপে কেঁদে উঠে ফুপিয়ে। শাহজাহান সাহেব এসে মাথায় হাত রাখে। কেঁদো না তুমি, খোদা সহায় হয়েছেন, নইলে আরো বড় বিপদ করতে পারতো।
ফুলকলির চিন্তায় অপরূপার বিষয়টি চাপা পড়ে থাকে। অপরূপার গায়ে চাদর দিয়ে ঢেকে দেয় সায়রা আর সোহিনী। তাকে নিয়ে তাদের কক্ষে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। তার মধ্যেই সৈন্যরা ফুলকলির ক্ষত বিক্ষত দেহ নিয়ে মহলে ফিরে আসে। মতিবানু হাই হাই করে কেঁদে উঠেন, তার নিথর দেহের কাছে ছুটে যায়। সাফায়াত বিছানার চাদর এনে ঢেকে দেয় ফুলবানুকে। তার ফুলের মতো চেহারায় নরদানবের নোংরামোর ছাপ স্পষ্ট লেগে আছে। বাকিরা স্তব্ধ হয়ে যায়। অপরূপার বক্ষ কেঁপে ওঠে। সেবার গ্রামের বাঁশবাগানে এমন একটা ক্ষতবিক্ষত লাশ পাওয়া গিয়েছিল। মতিবানুর আহাজারিতে প্রায় সকলেরই চোখ ভেজে ওঠে। সাফায়াতের পেছনে শেহজাদ দাঁড়িয়ে স্থির চিত্তে চেয়ে থাকে ফুলকলির শায়িত দেহের দিকে। পৌর ডাক্তারের সে তার নারী দেখে উৎফুল্লতার সহিত বলে উঠল, জান আছে, জান মরেনি। শেহজাদ এগিয়ে আসে। ও বাঁচবে? হ্যাঁ, তাড়াতাড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করুন সাহেব। শেহজাদ সাফায়াতকে ডাক দেয়। বাকি কাজের লোকগুলো এসে লম্বা কাঠের পাতলা পাটাতনে করে ফুলকলিকে নিয়ে ছুটে হাসপাতালের উদ্দেশ্যে। পুরো মুখে হাত বুলিয়ে ঘাম মুছে এক একটা আদেশ বানিয়ে ছুটতেই হঠাৎ অপরূপার দিকে শেহজাদের চোখ পড়ে আর থমকে যায় সে। অপরূপা তাকে তাকাতে দেখে গুটিয়ে যায় সায়রা আর সোহিনীর পেছনে। শেহজাদ চোখ সরিয়ে নেয় অন্যত্র। সায়রা অপরূপার হাত ধরে অভয় দিয়ে বলে, ভাইজান ইচ্ছে করে তোমাকে আঘাত করেনি আপা। আমার ভাইজান খুব ভালো মানুষ। তুমি ভাইজানের জন্য মনে কোনো কিছু পুষে রেখো না। দেখো, ওই লোকটা ডাকাত দলেরই সদস্য ছিল, যাকে মারা হয়েছিল চাবুক দিয়ে। সে এখন ডাকাতদের সাথে পালিয়েছে। অপরূপা হতচকিত চোখে তাকায়। ওই লোকটা যার জন্য রোগা লোকটাকে মেরেছি? হ্যাঁ, সেই ডাকাত দলের সদস্য। অপরূপা বিস্ময়ে বিহ্বলিত হয়ে দাঁড়িয়ে থাকে। তার ভুল ভাঙে। ক্রোধের অনলে জ্বলতে জ্বলতে ভাবে, এমন জানলে সে ওই দিন এই লোকটাকে গলা টিপে মারত। জানোয়ার। খুদে যা মাথায় হাত ঠেকে বলল, খোদা, কি মুসিবতে চলে এলো আমাদের উপর। এই মেয়ে যেদিন থেকে মহলে ঢুকেছে সেদিন থেকেই শান্তি নেই। এ কোন আজরাইল ঢুকে পড়েছে আমার মহলে? হে পরম দিগার, তুমি শয়তানদের হাত থেকে রক্ষা করো। অপরূপা কষ্টে সৃষ্টে গিলে ফেলল সম্পূর্ণ অপবাদ। শাহজাহান সাহেব খুদেজার কথায় ক্ষেপে গিয়ে বললেন, বেগম চুপ করো, মেয়েটা আঘাত পেয়েছি, তুমি দেখতে পাচ্ছ না? খুদেজা দ্বিগুণ ক্ষোভে জ্বলে উঠে বলে, মেয়েটা কেন বললো সে বিবাহিত? সে মিথ্যা পরিচয় দিয়ে কেন মহলে এলো? তাকে জিজ্ঞেস করুন। শাহজাহান সাহেব অপরূপার দিকে অনুপায় চোখে তাকে বলল, তুমি কেন মিথ্যে বললে অপরূপা? আমি তোমাকে কন্যা স্নেহে দেখেছি। তুমি বিপদে পড়বে বলে মহলে নিয়ে এসেছি, সেই তুমি আমায় মিথ্যে বললে? এটা আমি মানতে পারছি না। শাহজাহান পেছনে হাত রেখে অন্যত্র তাকে মনোযোগ রেখেছে তাদের কথোপকথনে। অপরূপার মুখে কোনো কথা নেই। সায়রা জিজ্ঞেস করলো, আপা, সত্যি করে সবটা বলো, সবাই কিন্তু তোমায় সন্দেহ করছে। খুদেজা কটমট গলায় বলল, এই মেয়েকে বের করে দিন। ওকে আমার সুবিধা লাগছে না। ও সবাইকে মেরে ফেলবে। ওই লোকটাকে বাঁচাতে চাইছিল সে, এখন সেও ডাকাত দলের একজন। নইলে ওই লোককে মারার কারণে তার জ্বলল কেন? কেন কুতুবকে চাবুক মারলো? মায়ের কথায় যুক্তি আছে দেখে শেহজাদ চুপ করে থাকলো। অপরূপাও চুপ করে মাথা নত করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। শেরতাজ সাহেব খুব কড়া ধাঁচের মানুষ। তিনি হাঁক ছেড়ে বললেন, এই মেয়ে কথা বলো, কেন তুমি মহলে এসেছো মিথ্যে বলে? কি উদ্দেশ্য তোমার? তুমি ডাকাত দলের কেউ? সত্যি কথা বলো, সবটা শুনে তোমাকে আর ছাড় দেওয়া হবে না। অপরূপা তেজপূর্ণ চোখে চেয়ে থাকলো। শেরতাজ সাহেব ভীষণ বিস্ময়ে ফেটে পড়ে চেঁচিয়ে বললেন, এই মেয়ে এখনো চুপ করে আছে। শেহজাদ, এই মেয়ে নিশ্চয়ই কোনো কুমতলব নিয়ে এখানে এসেছে। তুমি ওকে এক্ষুনি বন্দি করার আদেশ দাও। শেহজাদ এক নজর অপরূপার দিকে তাকালো। অপরূপা তার আখিতে আখি মিলাতে শেহজাদ এগিয়ে আসে, প্রশ্ন করে, সত্যি কথা বলো রূপা। অপরূপা সায়রার পেছনে গিয়ে দাঁড়ায়, ফুপাতে থাকে অনবরত। শেহজাদ মেজাজ ঠিক রেখে মনস্থির করে বলে, আমরা সৈন্যদের সাথে আজই তার গ্রামে যাচ্ছি।
তার সম্পর্কে সবটা জেনে আসবো, তারপর সিদ্ধান্ত নেব তার পরিণতি কি হবে। ততক্ষণ তাকে নজরে নজরে রাখবে। অপরূপার চোখে জল নামে। এতক্ষণ পর যেন ঘন কালো মেঘ ফুরে বর্ষণ। হ্যাঁ, মহলের সবাই যখন নিদ্রামগ্ন মাঝরাত্রিরে সে ঘুম থেকে উঠে মোমবাতি হাতে হাঁটতে হাঁটতে ছাদের লোহার দরজাটা খোলা রেখে ঘুমিয়ে পড়েছিল। এমনিই খুলেছিল। ডাকাত আসবে কে জানতো? সে তো রোজ হাঁটে এভাবে। শেহজাদ বেরিয়ে পড়ে সাফায়াতের সাথে। সে বেরোতেই শেরতাজ সাহেব ওনার লোক বল দ্বারা অপরূপাকে অন্ধকার কামরায় বন্দি করে। সায়রা আর সোহিনীর খারাপ লাগে। তারা আর্জি জানায়, অপা অসুস্থ, ভাইজান আসা অব্দি তাকে মুক্তি দিন। শেরতাজ সাহেব কথা শুনলেন না। এমনকি এও বললেন, মেয়েটাকে নিয়ে একটা কথাও যদি কেউ বলে তার পরিণতি খুব খারাপ হবে। বাড়ির অন্য কাজের বুয়া কমু আর টনু অন্ধকার কামরার আশেপাশে ঘুরঘুর করে অপরূপাকে ভরসা দেয়। এই মেয়ে, কেঁদো না, আমরা আছি বাইরে। অপরূপা তার সবল হাতে দরজায় ধাক্কা দিতে দিতে বলে, খোদার কসম আমি কখনো স্বেচ্ছায় কারোর ক্ষতি করিনি, আমাকে মুক্তি দিন। কাঁদতে কাঁদতে অবশ হয়ে আসা তার শরীর, শক্তি ফুরিয়ে আসে। মাথা ঝিমঝিম করতে করতে সে বসে পড়ে দরজা ঘেঁষে। শাড়ির আঁচল টেনে গায়ে জড়িয়ে হাত পা গুটিয়ে হাঁটুতে মুখ গুজে কাঁপতে কাঁপতে ডাকে, দাদিজান কোথায় তুমি? আমি খুব কষ্টে আছি দাদিজান। দরজার উপাসে কুমু আর টনু অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। এমন ফুলের মতো মেয়ের গায়ে এমন অপবাদ মানায় না। সাহেব ভাইজান ফিরে এসে তাকে মুক্ত করুক। কয়েক লগ্ন পার হওয়ার পর অপরূপার কান্নার শব্দ আর শুনতে পাওয়া যায় না। সে ক্ষান্ত হয়ে লোহার কপাটে মাথা এলিয়ে বসে থাকে। অন্ধকার কোঠরিতে বসে তার চোখের পাতায় ভেসে আসে সোনালি অতীতের স্বর্ণাভ মুহূর্তগুলো। অপরূপার অতীত। পাতা ঝরার দিন শেষে গ্রাম বাংলা সেজেছে নতুন রূপে। গাছে সবুজ কচি কচি পাতার বাহার, কোকিলের মধুর সুর, পাখির কল কাকলিতে মেতে থাকে তৈমুর বাড়ির আশপাশ। এটি তৎকালীন জমিদার বাড়ি নামে পরিচিত ছিল। তখন সন্ধ্যাবেলা শোভার মেজাজ খারাপ হয়ে গেল অপুর বাড়িতে এসে। অপুর চাচি কুসুমকে শোভার ভালো লাগে না। মহিলা সারাক্ষণ পেঁচার মতো মুখ করে রাখে। অপু এবার সে শোভার সাথে পালা দেখতে যাবে। আজ পালার দিন, কিন্তু অপুর বাড়িতে আসার পর থেকে অপুর কোনো হেলদোল নেই। দাদিজানের কাছে কথাটা কিছুতে বলতে পারছে না। সঙ্গে দাদিজান আজকাল করা হয়েছেন বেশ। অপুকে একা ছাড়তে চান না। গ্রামের কয়েকজনের কুদৃষ্টি পড়েছে তার উপর। মা বাবার ছত্র ছায়া সন্তানের উপর না থাকলে তাদের জন্য সমাজটা ভয়ঙ্কর হয়ে ওঠে। খুব সাবধানে চলাফেরা করতে হয়। নূরজাহান অপুকে নিয়ে চিন্তায় পড়েছেন। একজন ভালো পাত্র সন্ধান কিছুতেই মিলছে না। ছেলে দেখতে শুনতে ভালো হলেও স্বভাব ভালো না, কথাবার্তার কোনো ঠিক নেই। তার উপর পড়াশোনা জানা নেই। তৈমুর বাড়ির আশপাশ একমাত্র অপুই মেট্রিক পরীক্ষা দিয়েছে। মা বাবা ব্যতীত অন্য কোনো খুঁত নেই তার জীবনে। সে সদ্য জন্মা লাভকৃত শিশুর ন্যায় নিষ্পাপ চেহারার অধিকারিণী। তার ঘন পাপড়িযুক্ত কালো আঁখি দুটির দিকে তাকালে ঘুর লাগতে বাধ্য। তার সুললিত কণ্ঠস্বর বসন্ত দূতিকেও হার মানায়। পিতামাতার ছত্র ছায়ায় বেড়ে না উঠলেও সে দাদিজানের কাছে নৈতিক শিক্ষা পেয়েছে। কোরআন পাঠ শিখেছে। পুঁথিগত বিদ্যায় দীক্ষিত হয়েছে। নর্মভদ্র ও মিষ্টভাষী হওয়ার কারণে পাড়াপড়শিরা তাকে স্নেহ করে। কুসুমের তীব্র অবজ্ঞা তাচ্ছল্য তাকে বিন্দু মাত্র টলাতে পারেনি। তার সুশ্রী বদনে বিন্দু মাত্র বেদনার ছাপ ফেলতে পারেনি। দাদিজান অপার প্রস্তাব শুনে রক্ষ স্বরে ধমক দিলেন, যাত্রায় মেলা মানুষ আসে, যাইতে পারবি না, তোরে যাইতে দিতাম না অপু। মুরগির খাঁচা থেকে মুরগি বের করতে মুরগিটা চেঁচাতে থাকে। অপরূপা কানে আঙ্গুল দিয়ে দাদির পিছু পিছু ঘুরঘুর করে। মানুষ আসুক দাদিজান, আমরা খুব তাড়াতাড়ি চলে আসব। আমি আর শুভ যাবো আর আসবো। নূরজাহান কড়া চোখে তাকায়, বলে, বারণ করেছি মানে যাবি না অপু। সন্ধেবেলায় থুবড়ি মাইয়াদের ঘর থেকে বাইর হন বালানা। শুভার মুখটা ছোট হয়ে আসে। সে সনাতন ধর্মের মেয়ে। সে বেরোনোর সময় মা প্যান করছিল, কিন্তু বাবা তাকে অনুমতি দিয়েছিল। তাই সে সেজে গুজে হাজির হয়েছে অপুর বাড়িতে। কিন্তু অপুর দাদিজান বেঁকে বসেছে। মাগরিবের আজান পড়তে পুকুরে গিয়ে ওযু করে নামাজ পড়ে নিল অপরূপা। সন্ধ্যায় দাদিকে সে হাদিস পড়ে শোনায়। আজ মনোযোগ দিয়ে অন্যদিকে ঘুরে গেছে। শোভা তখনও যায়নি।
অপু না গেলে সেও যেতে পারবে না। একা একা পালা দেখে মজা নেই। এখন মেয়েদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে ওখানে। কত গ্রাম থেকে লোক আসবে, কত শিল্পীদের সামনে থেকে দেখা যাবে। অপরূপা নামাজ শেষ করে এসে শোভার পাশে বসলো, বলল, দাদি যেতে দেবে না। এখনো সময় আছে, তোর দাদিকে কি আমি কিছু বলবো? অপরূপা বারণ করে দেয়। এই না, দাদি যান বকাঝকা করবে। দাদিজান তখন দই দিয়ে মুড়ি মাখা নিয়ে ঘরে এলেন। শোভা আর অপুকে দিয়ে বললেন, এগুলো খেয়ে নে, শুভু খেয়ে তোর বাড়ি যা। থুবড়ি মাইয়াদের বেশিক্ষণ বাড়ির বাইরে থাকন বালা না। শোভা মুখ খুলে, দাদি একবার ওপরে যাইতে দাও, আর কখনো এমন আবদার করতাম না, মা কালীর দিব্যি। মায়া মায়া মুখ করে তাকালো শোভা। আপা বলল, থাক শুভু, তুই বাড়ি যা, আর যাব না। অপরূপা অভিমানী মুখ করে ঘরের কাপড় চোপড় গোছাতে থাকে। শোভা দই মুড়ি চিবই। নূরজাহানকে অপরূপার দিকে তাকিয়ে থাকতে দেখে মিটমিট করে হাসে। অপরূপা নাক টানে, ফুপিয়ে বলে, এই শুভু যা, রাত হয়ে যাবে। পূর্ণিমার রাত, আজ নতুন চাঁদ উঠেছে, ভয় নেই। নূরজাহান বাইরে তাকালো, ঠিকই তো, আজ পূর্ণিমার রাত। শোভা চৌকি থেকে নেমে বলল, আচ্ছা তাইলে যাই দাদিজান। দাদিজান শান্ত কণ্ঠে বলে, ওই রহিমারে বলি তোরা যাইতেছস, ও তো করে দেখে দেখে রাখবো। অপরূপা বলল, আমি যাব না। দাদিজান উল্টো সুরে বলে, আমি রহিমারে ইয়া বলি। দাদিজান বেরিয়ে যেতে শোভা চৌকি থেকে লাফ দিয়ে নামলো, কোমর দুলিয়ে বলল, কাম হয়ে গেছে রে অপু, দাদিজানকে ভালোই ডোজ দিছিস, চল চুল বেঁধে দিই। অপরূপার চুলে বেনুনি পাকিয়ে দিতে দিতে শোভা আর অপরূপা খিলখিল সুরে হেসে উঠল আনন্দে। বাইরে তারা ভরা আকাশের মধ্যখানে মস্ত বড় চাঁদ দেখে অপার মন আনন্দে নেচে উঠল। শোভার সাথে যাত্রাপালা দেখতে বেরিয়ে পড়ল সে। রাস্তায় উঠতেই একটা ভ্যান গাড়িকে পাশ দিয়ে যেতে দেখা গেল। শোভা চালককে চিনতে পেরে ডাক দিল, এই রাজু ভাই, একটু দাঁড়াও। রাজু দাঁড়ালো। সেলোয়ার কামিজ পরা আর বোরকা পরিহিত মেয়েটাকে চিনতে তার দেরি হলো না। রোজ সে দুজনকে পাঠশালায় যেতে দেখত। বোরকা মেয়েটা আমজাদ তৈমুরের মেয়ে। তার চোখ দুটো দেখা ছাড়া কোনোদিন চেহারা দেখার সৌভাগ্য হয়নি তার। সে ভ্যান গাড়ি নিয়ে এগিয়ে আসে, বলে, কই যাইবা? পালা দেখতে যাইবা? শোভা মাথা দুলায়, উৎফুল্ল চিত্তে বলে, আমারে আর ওপরে একটু নিয়ে যাও, কাল পয়সা দিয়া দিব, নিয়ে যাও না গো। সে কি যাইতে রাজি হইব? অপরূপা রাজুর নেশাগ্রস্ত চোখ দেখে ভরকে গিয়ে শোভার হাত চেপে ধরে। আমার ভয় করে শুভু। শোভা অভয় দিয়ে বলে, কিছু হবে না, হেঁটে যেতে যেতে পালা শুরু হয়ে যাবে, চল। অপরূপার হাত ধরে সে টেনে নিয়ে যায়। ভ্যান গাড়ির উপর চেপে বসে। আকাশে তারার মেলা আর ঝোপঝাড়ে জোনাকি পোকার কিলবিলানি দেখতে দেখতে দুই বান্ধবী খিলখিল করে হাসে। রাজু খেয়ে হারায়। কিছু আগেই 2 বোতল ধকধক করে মদ গিলেছে সে। শোভা আর অপরূপা খেয়াল করে ভ্যান গাড়িটা এলোমেলো চলছে, কিছুক্ষণ এদিক কিছুক্ষণ ওদিক। তারা চিৎকার করে উঠতে যাবে, তার আগে ভ্যান গাড়িটা বিলের মধ্যে পড়ে যায়। শোভা অপরূপার হাত ধরে লাফ দিয়ে রাস্তার পাশে পড়ে যায়। রাজু গাড়ির সহিত বিলের মধ্যে গিয়ে পড়ে। এমন বিকট শব্দ শুনে হুড়মুড় করে এসে থামে কয়েকটা ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি থেকে ধূপ ধাপ পায়ে নেমে আসে কয়েকটা লোক আর মহিলা। পদধ্বনির শব্দে নুপুরের শব্দ পাওয়া যায়। অপরূপার শোভা কাত হয়ে পড়ে থাকে, আর্তনাদ করে। মনে হলো হাড় গোড় ভেঙে গেল। টর্চ হাতে 2-3 জন লোককে এগিয়ে আসতে দেখে শোভা ধীরে ধীরে উঠে বসলো। অপরূপা ওভাবেই পড়ে রইল। শোভা ও মা গো বাবা গো বলে রাজুকে যেই গালাগালি করে উঠলো, ঠিক তখনই টর্চ লাইট হাতে তার সামনে এসে উপস্থিত হলো এক আগন্তুক। শোভা কখনো এই গ্রামে এমন পুরুষ মানুষ দেখেনি। দেখে মনে হচ্ছে কোনো রাজপুত্তর। সাদা রাজকীয় পাঞ্জাবের উপর হাতা কাটা কালো কোট। রস ভারী গলায় বলে উঠল, মুখের ভাষা তো মাশাআল্লাহ। শোভা লজ্জা পেয়ে গুটে গেল। লোকটা অপরূপার দিকে টর্চ মারলো। অপরূপা মুখটা নিকাপে ঢাকা। বড়ই ব্যথাতুর দৃষ্টি নিক্ষেপ করে তাকালো সে আগন্তুক লোকটার দিকে। লোকটা হাত বাড়িয়ে দিল। অপরূপা হাত ধরল না। লোকটার
পিঙ্গল বর্ণ চোখ জোড়ায় চোখ পড়তে লজ্জায় আড়ষ্টতায় সংকোচে কুকড়ে গেল সে। হৃৎস্পন্দন বেড়ে গেল অচিরাত। লোকটা তার চাউনি দেখে কিছুক্ষণ নীরব থেকে কপালে ভাঁজ করলো। একটা অল্প বয়সী মেয়ে এমন জেদ দেখাবে তা বিলক্ষণীয় ভাবতে পারেননি তিনি। অপরূপার হাতটা খপ করে ধরল, টেনে তুলতে তুলতে বলল, কি অদ্ভুত, এসব বাচ্চা মেয়েদেরকে তাদের অভিভাবক রাত বিরাতে ছাড়ে কেন? দাঁড় করিয়ে দিয়ে অপরূপার হাত ছেড়ে দিল সে। তারপর পায়ে হেঁটে গাড়ির কাছে চলে গেল। অপরূপা ঠিকঠাক দাঁড়াতে পারল না। পেছন থেকে তটিনী নামের মেয়েটা বলে উঠল, এই মেয়ে, পায়ে ব্যথা পেয়েছো নাকি? অপরূপা পায়ের গোড়ালি তুলে তাকালো, মাথা নাড়ল। তটিনীর শবনম, মায়েশা নামের 3 জন মেয়েকে দেখে শুভা কৌতূহল দেখিয়ে প্রশ্ন করলো, আপনারা কারা? এতগুলো ঘোড়ার গাড়ি, বাবা গো, এ জন্মে দেখিনি। গাড়ির কাছে হেঁটে যাওয়া লোকটাকে দেখে শুভা আঙ্গুল তাক করলো। উনি কে? মেয়েগুলোর পাশের লোকটা বলে উঠল, উনি রূপনগড়ের ইসমাত শেহজাদ সুলতান। আমি তার ভাই বন্ধু সাফায়েত মাহমুদ। রূপনগড় থেকে এসেছি আমরা। সুলতান মহলের সদস্য, যাত্রাপালার লোক। উনি যাত্রাপালার পরিচালক। শুভা আর অপরূপা একে অপরের দিকে তাকালো। বিস্ময়ে হা হয়ে গেল ওদের মুখবিবর। শুভা বলল, সত্যি? সাফায়াত মাথা দুলিয়ে বলল, হ্যাঁ সত্যি। আমরাও যাত্রাপালা দেখতে যাচ্ছি। মা গো মা, কত বড় বড় মানুষের সাথে দেখা হয়ে গেল। সাফায়াত শুনে খুশি হয়ে বলল, আচ্ছা। মহিলাগুলোর গায়ে রাজকীয় পোশাক, মাথা ঢাকা ওড়নায়, অলংকৃত সাজগোজ। তোমার নাম কি? শুভা সউৎসাহে বলল, আমি শোভা। ও? অপরূপা ওর হাত চেপে ধরল। যাকে তাকে পরিচয় দেওয়া সে পছন্দ করে না। শুভা ফিক করে হেসে উঠল, বলল, ওর নাম রূপা। রূপা? কার নাম? শেহজাদ নামের লোকটা হাজির হলো, হাতে পানির বোতল। সাফায়াত অপরূপাকে দেখিয়ে বলল, ওর নাম রূপা আর ওর নাম শোভা। তারাও নাকি পালা দেখতে যাচ্ছিল। পথের মধ্যে দর্শকের সাথে দেখা হয়ে গেল, ভালোই হলো। শেহজাদ অপরূপার দিকে তাকালো, বোতল বাড়িয়ে দিয়ে বলল, ভালো, এই নিন পানি। অপরূপা শঙ্কিত মনে বোতল নিয়ে দাঁড়িয়ে থাকলো। সম্রাট ওর হাব ভাব দেখে সাফায়াতকে বলল, চলো, পানি খেতে বোধ হয় লজ্জা পাচ্ছে। শুভা ছু মেরে বোতল কেড়ে নিয়ে পানি খেতে খেতে বলল, ও মুখ খোলে না সবার সামনে। শেহজাদ আর তার লোকজন সেখান থেকে সরে পড়ল। তারা যেতে নিকাব সরিয়ে পানি খেলো অপরূপা। সে পায়ে বেশি ব্যথা পেয়েছে। ঘুরে ঘুরে হেঁটে ঘোড়ার গাড়ির সামনে গিয়ে থামলো। রাজুকে তোলা হয়েছে বিল থেকে। সে আহত হয়েছে। লোকজন তাকে অন্য একটা ভ্যান গাড়িতে তুলে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। সাফায়াত অপরূপাদের কাছে এসে বলল, এই মেয়েরা একজন মাতালের গাড়িতে চলে যাত্রাপালা দেখতে যাচ্ছ তোমরা? সাহস তো কম না। বাড়ি থেকে ছাড়লো কিভাবে? আর ছাড়লেও একজন পুরুষ মানুষ সাথে রাখতে হয়। পথঘাট তো নিরাপদ না। কেমন মা বাবা তোমাদের? অপরূপা মিনমিন করে বলল, আমাদের পেছন পেছন একজন এসেছিল। আমরা ওনার আগেই ভ্যানে উঠে গিয়েছিলাম। অনেক চালাকি কাজ করেছো। অপরূপা পানির বোতলটা বাড়িয়ে দিল। আপনাদের অনেক ধন্যবাদ, আমরা আসি। শুভা ফিক করে হেসে বলল, আসি? আচ্ছা, রানীমাকে দেখতে পাবো না? মানে মঞ্চে যিনি রানীমা সাজেন তার কথা বলছি। ওনার কথা সবাই বলে, আজ যদিও দেখব, কিন্তু এখন দেখলে মন্দ হয় না। সাফায়াত তার কৌতূহল দেখে হেসে বলল, পিছনের গাড়িতে আসে সে, তবে এখন দেখা যাবে না। শুভার মন খারাপ হলো। অপরূপার হাত ধরে বলল, আচ্ছা আসি। মেয়েগুলো খিক খিক করে হাসছিল। শেহজাদ নামক লোকটি ধমক দিয়ে বলল, এত হাসছো কেন? দুঃখিত ভাইজান। তোমরা গাড়িতে গিয়ে বসো, দেরি হয়ে যাচ্ছে ইতিমধ্যে। সাফায়াত গাড়ি ছাড়ো। অপরূপা ভদ্রলোকের ধমকা ধমকি শুনে ভয়ে খুঁড়ে খুঁড়ে দুপা বাড়ালো। তার পাটা মনে হচ্ছে মচকে গিয়েছে। এক পাশ ছিলে যাওয়ায় সেখানে জ্বলনি অনুভব হচ্ছে। শেহজাদ গাড়িতে উঠতে যাচ্ছিল। অপরূপাকে ওভাবে হাঁটতে দেখে সাফায়াতকে ইশারা করলো গাড়ি না ছাড়ার আদেশ দিতে। দাঁড়ান। শুভা আর অপরূপা থমকে গেল।
মানুষটার মুখের সম্বোধন তাদের ভালো লাগলো। শাহজাদ এসে বলল, পেছনের ঘোড়ার গাড়িতে জায়গা আছে, আপনারা চাইলে উঠতে পারেন। এভাবে যেতে পারবেন না বেশি দূর, মঞ্চ এখনো অনেক দূর। অপরূপা মাথা নেড়ে বলল, না, আমরা যেতে পারবো, বলার জন্য কৃতজ্ঞ। শাহজাদ শুভাকে বলল, আপনারা নিশ্চিত যে একা একা যেতে পারবেন? শুভা মাথা নাড়ল। তাহলে গাড়িতে উঠুন, আপনার সই নিশ্চিন্তে যেতে পারবে। পেছনে সবাই মহিলা। তার আচরণে অপরূপার মন ঘামল। তাই সে ফিরে তাকাতেই লোকটার পিঙ্গল বর্ণ, চোখে চোখ পড়তেই বেনামা ধুকপুকানি টের পেল হৃৎপিণ্ডে। সাথে সাথে চোখ সরিয়ে নিল। ঘোড়ার গাড়িতে চড়তে পারবে শুনে শুভা এক লাফে উঠে গেল গাড়িতে। সে জানে সে উঠলে ওপো উঠতে বাধ্য। শুভা গাড়িতে উঠেই মেয়েগুলোর সাথে হাসলো, বলল, আমার খুব শখ ছিল এমন গাড়িতে চড়বো, আজ পূরণ হয়ে গেল। মেয়েগুলো হাসলো তার কথায়। শুভার কাজে শাহজাদও খুশি হলো, বলল, ভালো মেয়ে, এবার আপনি উঠে যান পর্দার জনি। অপরূপা এমন উদ্ভট সম্বোধনে পেছন ফিরে পুনরায় শাহজাদের দিকে তাকালো। চোখ অন্যত্র সরিয়ে বলল, আহত পায়ে এগোতেই পায়ে ভর সামলাতে না পেরে শাহজাদের দিকে ঝুঁকে পড়ে গেল। উচ্চ রবে ডাকলো, আল্লাহ। শাহজাদের হাতের ভাঁজে গিয়ে ওর হাতটা পড়ল। শাহজাদ শক্ত করে ধরে বলল, আস্তে। শুভ আপনার সইকে গাড়িতে উঠতে সাহায্য করুন, উনি পায়ে বেশি ব্যথা পেয়েছেন। লজ্জায় দু কপোল রক্তিম হয়ে উঠল অপরূপার। দৃশ্যমান গুচ্ছ গুচ্ছ তৃণকেশের নিচে ঘন কালো চোখ দুটিতে লাজ ভেসে উঠল। শাহজাদ শুভার হাতে তার হাত তুলে দিয়ে বলল, আমাদের টিমে ডাক্তার আছেন, আপনি ডাক্তারকে আপনার পা দেখাবেন, এখন গিয়ে বসুন। অপরূপার দু চোখ কৃতজ্ঞতায় চকচক করে উঠল। সে শুনেছিল রূপনগরের মানুষ এমনই, অতিথি আপ্যায়নী ও সন্ত্রাসমুক্ত এলাকার মানুষগুলোর খুবই উদার। আজ তার প্রমাণ পেল। গাড়িতে ওঠার সময় মেয়ে তিনজন সাহায্য করলো অপরূপাকে। শুভা বসে বলল, ও পায়ে আঘাত পেয়েছে বেশি, আমার হাতে ছিলে গিয়েছে শুধু। মেয়ে তিনটে উৎসাহ দেখিয়ে বলল, এই রূপা, তুমি নিকাবটা তোলো, একটু দেখা। অপরূপা আগ্রহ দেখালো, কিন্তু ঠিক তখনই তাকালো গাড়ির সম্মুখে বসা শাহজাদ নামক লোকটার দিকে। চোখাচোখি হওয়ায় প্রচন্ড লজ্জায় দুপাশে মাথা নাড়াতে লাগলো। মেয়েগুলো বলে উঠল, দেখাও না। ঠিক তখনই কড়া মেঘমন্ত্র গলাটি ভেসে এলো, এসব কেমন আদব কায়দা তোমাদের? চাইছে না, তারপরও জোরাজোরি করছো। দুঃখিত ভাইজান, আর বলছি না। অপরূপার খারাপ লাগলো। নিজেকে আচ্ছা মতো বকে দিল এই বলে যে তার জন্য মেয়েগুলোকে বকা শুনতে হলো। সাফায়াত হেসে বলল, রূপাকে দূর থেকে দেখে প্রথমেই মনে করেছি ডাকাতরা আজকাল বোরকা পরা শুরু করেছে, কিন্তু শুভাকে দেখে ভুল দূর হলো। তখন ভাবলাম এদের সাহায্য দরকার। বলে সাফায়াত হেসে উঠল। শবনম নামের মেয়েটি বলে উঠল, ডাকাতের এত সুন্দর চোখ থাকে না ভাইজান, রূপার চোখ দুটো দেখে ডাকাত মনে হবে। হ্যাঁ, মন চোর বললে সমস্যা নেই। বলে সশব্দে হাসতে লাগলো সবাই মিলে। শুভা তাদের সাথে বকবক করতে লাগলো। অপরূপা শুধু তাদের প্রশ্নে উত্তর দিয়ে যাচ্ছে। সাফায়াত একসময় বলে উঠল, সায়রা আর শাইনি আসার জন্য পাগল পায়, মামু আসতে দিল না, তুমি মামুকে বলতে পারতে। শাহজাদ কাগজের পেপার চোখ বুলিয়ে নিতে নিতে বলল, পরের বার আনবো, ওরা গতবার এসেছিল। শুভা তাদের কথার মাঝে বলে উঠল, বসু মল্লিক বাড়িতে আপনাদের আমন্ত্রণ, আমাদের বাড়িতে যাবেন কিন্তু। আমার মা কাকিরা খুবই খুশি হবে, সবাই এত এত খুশি হবে যে। অপরূপা ওর হাত চেপে ধরে বলে, একটু কম কথা বল না। সে ভেবেছিল সামনে বসা লোকটা হয়তো বেশি কথা বলা পছন্দ করে না, কিন্তু অপরূপাকে অবাক করে দিয়ে লোকটা বলে উঠল, শুভা তুমি বলতে থাকো, আমি একটু বিরক্ত হচ্ছি না। শুভা বকবক শুরু করলো উৎসাহ পেয়ে। তটিনী, শবনম আর আয়শা শাহজাদের ফুপুর মেয়ে। ওদের মধ্যে তটিনী সবার বড়, শবনম মেঝো আর আয়শা সবার ছোট। সাফায়াত তাদের বড় ভাই। বেশিরভাগ সময় তারা সুলতান মহলে থাকে। সুলতান মহলের একছত্র অধিকার সরতাজ সাহেব এবং শাহজাহান সাহেবের
পাশাপাশি তাদের বোন শাহানার নামে। যদিও শ্বশুর বাড়িতে বসত ভিটা স্থাপন করেছেন, কিন্তু ওনার স্বামী দূর প্রবাসে থাকায় 3 কন্যা নিয়ে একা থাকাটা ঝুঁকিপূর্ণ হওয়ায় সন্তানদের নিয়ে তিনি সুলতান মহলেই থাকেন। মাঝে মধ্যে স্বামী গৃহে যান ছেলে মেয়েদের নিয়ে ঘুরতে। এবার ভাই বোন সময় মিলে পরিকল্পনা করে যাত্রাপালা দেখতে এসেছে। যদিও শেরতাজ সাহেবের ঘোর আপত্তি মেয়েদের পালা দেখতে যাওয়া নেই, কিন্তু শাহানার কন্যারা আধুনিকা মনা হওয়ায় মামুর কথায় তারা তেমন কর্ণপাত করে না। ঘোড়ার টক বগিয়ে ছুটে চলা দেখে অপরূপা আর শুভা গাড়িতে বসা অবস্থায় মুগ্ধ নয়নে চেয়ে চেয়ে দেখলো কি সুন্দর টকবক করে ছুটছে ঘোড়াগুলো। অপরূপার খুব ইচ্ছে একদিন ঘোড়ার পিঠে চড়ে সে ছুটবে দেশ থেকে দেশান্তর। পাশে আরো একটি ঘোড়ার পিঠে থাকবে তার এক যোদ্ধা, রূপকথার রাজপুত্তর। ঠিক তেমন একটি রাজপুত্তর। তার ঘুর কেটে গেল শবনমের প্রশ্নে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।